আসসালামু আলাইকুম। বিশাল একটি সুখবর। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির জন্য অনেকগুলো পোস্টের সার্কুলার পাবলিশ করেছে ৩ ক্যাটাগরিতে। আজকে এগুলো নিয়ে আলোচনা করব। সার্কুলারটি ১২/১১/২০২৪ তারিখে পাবলিশ করা হয়েছে। রিসেন্টলি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারণে হয়তোবা এটা মানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব বা সংশয়ে পড়তে পারেন। আসলেও এটা যদি কেউ ভুল করে থাকে তার ভুলের প্রায়শ্চিত্ত দিতে হবে, আর যদি কেউ ভুল না করে থাকে তার তো কোনো প্রায়শ্চিত্ত নেই, সহজ হিসাব। তো এটা নিয়ে আসলে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। চাকরি তো চাকরি। এখানে পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় ৪৫,০০০ জনবল আছে যারা চাকরি করতেছে। সেইখান থেকে দু একজন একটু সমস্যা হতেই পারে। তো এই সমস্যা অবশ্যই আশা করি যে অতি দ্রুত সমাধান হয়ে যাবে। এটা নিয়ে টেনশন না করে আপনি অনায়াসে চাকরির প্রস্তুতি নিন এবং চাকরির জন্য প্রিপারেশন নিন, আবেদন করুন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, ওয়েন্ট, ইএনসি, ইআরপি, পিএনডি, আর ইআরসি, এস&পি, জিএস, এগুলোর ফুল মিনিং কি এগুলো নিয়ে কিন্তু ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা বিভিন্ন কাজের বা সেক্টরের সংক্ষিপ্ত নাম আর কি। মানে সাব সেক্টর যেগুলো আছে, সহকারী হিসাবরক্ষক, সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক বা সহকারী স্টোর কিপারের শূন্য পদে নিয়োগ প্রদান বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্বাচিত প্রার্থী যোগদানের সম্মত হলে তাকে প্রথম ১ বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে। মানে প্রবেশন পিরিয়ড এটা সব চাকরিতে হয়ে থাকে। অন প্রবেশন উত্তীর্ণ হওয়ার পরে সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য প্রদানের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ হবে। বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বেতন স্কেলে আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হলো। এখন যে বিষয়গুলো এখানে বলেছে পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড একদম ক্লিয়ার করে দিয়েছে আর কি। বিষয়টা হলো যে আপনার প্রবেশন পিরিয়ডের সময় যে আপনার কিছু কাজের ট্রেনিং দেওয়া হয়, এই কাজের উপর একটা পরিমূল্যায়ন পরীক্ষা হয় এবং আপনার ওই কাজের সময় বা প্রবেশন পিরিয়ডের সময় যে কাজের স্পৃহা, আপনার আচার ব্যবহার, চেইন অফ কমান্ড, ঠিক আছে। তারপরে মোটর সাইকেল চালানোর উপর লাইসেন্স, মানে আপনি যদি নিতে পারেন, এরকম উল্লেখযোগ্য কিছু বিষয় দেখে তারপরে আপনার চাকরিটা কনফার্ম করা হবে। তো এগুলা সবারই হয়, এই কারণে কিন্তু চাকরি চলে যায় না বললেই চলে। যদি কারো মানসিক সমস্যা থাকে আমি বলবো সেই ক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে যে কারো চাকরি চলে যেতে পারে। এগুলো সবাই পারে, এগুলো নিয়ে টেনশনের কোনো বিষয় নেই। তো প্রথমে আমরা আসি ১ নম্বরে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এই ৩০০টি শূন্যপদ, পদসংখ্যা কম বেশি হতে পারে। এইখানে শিক্ষাগত যোগ্যতা ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ 3, স্কুলে 3 থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট মিনিমাম 3.5 থাকতে হবে এসএসসিতে 5 স্কেলে। কম্পিউটার লিটারেসি প্রিফার্ড, মানে সাধারণ জ্ঞান থাকতে হবে কম্পিউটার, এবং অটোক্যাড লিটারেসি উইল বি প্রিফার্ড। অটোক্যাডের কিছু জ্ঞান থাকতে হবে। এটা সার্কুলার থাকা অবস্থায় আপনারা জেনে যাবেন। এগুলো ভাইবার সময় টুকটাক ধরতে পারে, তো এটা মানে মেজরিটি বিষয় না। আর প্রবেশির বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী অন প্রবেশনকালীন ২৯,৬০০ টাকা পাবেন। আর টাকা তৎসহ বিধি অনুযায়ী ভাতা এবং সুবিধাদি প্রদান করা হবে। শুধু এই টাকার সাথে বিভিন্ন ভাতা এবং সুবিধাদি। তো অন প্রবেশন শেষ হলে তখন এটা বেড়ে আপনার হবে ৩১,০৮০ টাকা স্কেলে। তখন এর সাথে আর ভাতা, মানে বেসিকটা বাড়বে প্রবেশনকালীন শেষ হলে। তারপরে আসছে ২ নম্বর সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক। ১৫০টি শূন্যপদ। এখানে গ্র্যাজুয়েট ইন কমার্স থেকে বিকম, এখানে 4 স্কেলে 2.5 থাকতে হবে এবং 5 স্কেলে 3 থাকতে হবে এসএসসিতে। এইচএসসিতে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ওই একই। অন প্রবেশনকালীন এই সিস্টেম ২৬,১০০ টাকা। আর প্রবেশন পিরিয়ড যদি শেষ হয়ে যায় ১ বছর পরে ২৭,৪১০ টাকা এটা কনফার্ম করা হবে। এর সাথে অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাগুলো পাবেন। আর সহকারী স্টোর কিপার ৩১টি শূন্যপদ, এইচএসসি বা ইকুইভ্যালেন্ট। আর এখানে যে 5 স্কেলে 3.5 এবং 4 স্কেলে যদি এইচএসসি বা ডিপ্লোমা হয় ইকুইভ্যালেন্ট থেকে যদি কেউ আবেদন করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আপনারা চাইলে ২টি পদে যদি আবেদন করতে চান করে রাখেন, যদি একই দিন পরীক্ষা না হয় দিতে পারবেন পরীক্ষা, সমস্যা নাই। আর হলো মাস্ট বি নলেজ থাকবে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের উপর, কারণ স্টোর কিপারকে এই এক্সেল এবং ওয়ার্ডে কিন্তু এন্ট্রি করতে হয়। আর এখানে অন প্রবেশনকালীন থাকতে আর বেতন থাকবে ১৮,৩০০ টাকা। এটা প্রবেশনকাল শেষ হলে ১৯,২২০ টাকা হবে। আবেদন সম্পূরণ শুরু হবে ১৭ তারিখ থেকে সকাল ১০ ঘটিকা থেকে। আর এই জন্য ১ নং বর্ণিত ৩৩৫ টাকা এবং ২ এবং ৩ নংয়ের জন্য ২২০ টাকা টেলিটক এর মাধ্যমে জমা করতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হবে, তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটায় হলে ৩২ বছর।
আর এইখানে এই যে শহীদ প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান অথবা অন্য কোনো কোটায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। এটা অনলাইনে ঢুকলে আপনারা জানতে পারবেন যে। তারপরে আছে ৫ নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোঠার যে পদ্ধতি আছে এবং অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখ ও সময়ের পর গ্রহণ করা হবে না। কোনো পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীর আবেদন বিবেচনা হবে না। অর্থাৎ কেউ যে ৮ম পর্ব শেষ করেছেন, কোর্স কমপ্লিট সার্টিফিকেট আছে, এটাতে আবেদন করতে পারবেন না। ঠিক আছে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ জাতীয় সংস্থা এবং পল্লী বিদ্যুতায়ন সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। এনওসি দিয়ে এই সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। ঠিক আছে। তারপর আছে প্রার্থীদের প্রয়োজন মতো লিখিত এমসিকিউ বা রচনামূলক এবং ব্যবহারিক পরীক্ষায় ও মৌখিক সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রতিটি পদের বিপরীতে বর্ণিত শূন্যপদ সংখ্যা নিয়োগের প্রদানকালে কম বেশি হতে পারে। ১০ নম্বর আছে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার পঠিত বিষয়, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্রে অন্যান্য তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তাহার প্রার্থিতা বাতিল করে এবং এরূপ অসত্য এবং উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের জন্য নিয়োগ প্রাপ্ত হলেও পরবর্তীতে যে কোনো সময় বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য সাবধান, সঠিক তথ্য দিতে হবে। যদি কোনো কর্মকর্তা কর্মচারী কর্তৃক অনুমতি ব্যতীত চাকরি ছেড়ে চলে যান, তবে তাকে বিধি অনুযায়ী চাকরিচ্যুত করা হবে এবং বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে ছবিসহ প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী নিজ জেলায় পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ডিআইজি এবং শহর বিশেষ শাখাকে অবহিত করা হবে। তাহলে কতটা হার্ড লাইন এটা অবশ্যই আপনাদের জেনে বুঝে কিন্তু চাকরি করতে হবে। ঠিক আছে। চাকরি বিধি অনুযায়ী ছেড়ে আসেন, সমস্যা নাই, কিন্তু না বলে এভাবে চলে আসা যাবে না। তারপরে আসছে আপনার এইখানে ১২ নম্বরে চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা তবদির বা সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে। আর বাংলাদেশি নাগরিক নয় এমন কোনো ব্যক্তি বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা অন্য তিনি যদি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক সত্যতা বা নৈতিক অবলম্বন এর ক্ষেত্রে অপ্রসারিত বা বরখাস্ত হয়ে থাকেন অথবা যদি দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে ওই প্রার্থিতা বাতিল করা হবে বা বিবেচনা করা হবে না। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই বাছাইপূর্বক শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের অনুকূলে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এই brabhr.teletalk.com.bd এইখান থেকে আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে। এইখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল চিহ্নগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে, ফিল করতে হবে। লাল চিহ্ন ব্যতীত যেগুলো নাই ওগুলো না দিলেও চলবে। সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে, সাইজ এখানে উল্লেখ করা আছে যে সিগনেচারের জন্য 300x80 60 কেবি সর্বোচ্চ এবং ছবির জন্য 300x300 পিক্সেল 100 কেবি। এগুলো রিসাইজ না করা থাকলে অনলাইনে গিয়ে ফটো রিসাইজ লিখে সার্চ দিয়ে সেইখানে আপলোড করলেই এই সাইজ দিলে অটোমেটিকলি রিসাইজ হয়ে আসবে। আর হলো সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্ত অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। আর ইউজার আইডি এগুলো অবশ্যই সংরক্ষণ করতে হবে। আবেদন করার পর যে আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটা দিবে সেটাকেও সংরক্ষণ করতে হবে। কীভাবে ফি জমা দিতে হবে সমস্ত প্রসেস লেখা আছে। আবেদনের সর্বশেষ সময় মানে 7/12/2024 ডিসেম্বরের 7 তারিখের বিকাল 5টা পর্যন্ত আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনি ফি জমা দিতে পারবেন। এই সময়ের মধ্যে ফি না দিলেও ফি জমা দেওয়ার পরে আপনার কনফার্ম হবে, অর্থাৎ পরবর্তী 3 দিন পর্যন্ত। এই হলো আপনার মানে আবেদন প্রক্রিয়া বা সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারে বয়ে আনবে। আজকের মতো এখানে বিদায় নিব। ও তার আগে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওই যে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই এটা সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে হারিয়ে গেলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা খুব ঝামেলা। ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড না থাকলে যেহেতু আপনি পরীক্ষাও দিতে পারবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।